আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু বান্ধবেরা, এটা নিজে ছিল। তো আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে? আমার বউ করেন, জি কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি বিচার, আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার, একটু শুরু থেকে বলুন। এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি একা, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম পাবিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদেরকে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অর্থাৎ আমরা হলাম ভায়া মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দিই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো, দুই তরফে। চলছে বিয়ের আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলে একটা ফ্যাশন ছিল, জাস্ট কাম ফ্রম ক্যানাডা, তো লম্বা চুল, বিউটিফুল হেয়ার, আর হি ওয়াজ আ হ্যান্ডসাম ম্যান। আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পারছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গভঙ্গ পিছনের রোতে সিটে বসে। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছু থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে নাই, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলছে, তুমি চুল টান দিয়েছো? বলছে হ্যাঁ। বলে কি কেন? সেটা আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা করো। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর পুচকে ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বল। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রস আর একটা গাড়ি, গাড়ি সবুজ রঙ, গাড়ি আগে, পিছনে দিয়ে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। আমি কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। সোনাইতে আমাদের গাড়ি নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনজারধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়? বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হয়ে গেলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন ভিওজে ট্র্যাক প্লাটুনের একটা ছেলে, আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই আপনাকে খুব করতে এই চিৎকার করতে, এটা গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনজারধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট, আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনে বারান্দাতে
আমি মেজে দাঁড়ি, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনার আসুন, বর্বধূকে আপনি দোয়া করে দিন। হারামজাদা বারবার সে আর্মির আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ট্রেনের ঠেকাইলো প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এই দেখি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার কি, আপনি আজকে তো উত্তেজিত করেন, আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, এ উঠা মাইক্রোবাইস, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইস। আপনি ব্যাপার কি গাড়িতে, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ, কি আমার কাপড় টাপড় ধরে টানে 4 দিন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্য মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন, কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাছকে বললো, গাছ আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে তারা বরপক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে চল, ওরেও ঢাকা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস। বুঝতে পারলাম, শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে। তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্পূর্ণ পুরো চাচ্ছে লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি কি করি, এর মধ্যে আমার খালা আর মিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিচ্ছে, দেখে দেখে ক্ষত, তার দিকে রক্ত ছিল। আমি হঠাৎ বললাম গাড়ি থামাও ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, ওদের গাড়ি আসছিল না, ছিল কিছু, ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার গাড়িতে প্রায় 4 জন 3 জন দাঁড়িয়ে লোক, তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি গোলাম মোস্তফা বসে আছেন, কাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই কিনা আসেন। Somehow that man with 10 gun, he got down and went to Gazi. গাজীর তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে, আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে ডাকছেন নিজে দাঁড়িয়ে। গাজী অনুষ্ঠান দরজা খুলে আমাদের মাইক্রোবাসটা আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে গাজী সাহেব আপনি তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকায় নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখতে উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসি এটা তো সবাই দেখছে।
তখন আমি বললাম যে আপনি যাই করেন, আমি আর উনি যখন হতভম্ব হয়ে বোধ দেখাচ্ছে, আমি বললাম যে নাজির সাহেব, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে, বাপ্পি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা শপথ চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনারা তখন চলে গেছে। সেদিন কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে the CEO of the MP unit এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বেরিয়ে হয়ে আসে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপির পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল গাজীর বাড়িতে যাদের বাড়িতে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্কিউ মজা। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে, কলাবাগে নাই। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে গড়া। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি, আমার জানা আছে। তো গাড়ি চললো, আমরা পিছিয়ে চললাম আবার কাফেলাকে গাজী 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়, স্টপ করার পর গাজী তার গাড়ি নিয়ে ভিতরে চলে, আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে, আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার কি কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা, যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসে স্বপন, পাশে বসে আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী। ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা। যাই হোক, ওরা দুজন, আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষ মারা তারা হতো আর কি। ঢাকা জেলার এসপি Mahbub, not major. He was given during the war he was given the rank of a captain. Right? Mahbub was a good friend of mine, and anyway, ওদের গাড়ি যখন আসলো, আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাড়ি। মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়াইরলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ে বাড়িতে আসছি, এটা আমার দেরি হবে। তো স্বপন চলে গেছে তার বাসায়, সে থাকতো মিন্টন রোডে, মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাট, ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো একটা ফ্ল্যাট। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে।
ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু মানিকগঞ্জ থেকে ফিরে আসছে। উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে চুল আছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছে, আমার অবস্থা জানানো হয়েছে, জানানো হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব এক ঘটনা ঘটে। বলে কি ঘটনা? বলে যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজী গরম মারতে বিয়ে বাড়ি থেকে। কোথায় নিয়ে গেছে, কি হয়ে গেছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই সাউদি উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে। তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার অ্যান্ড অ্যাবডাক্টেড অফিসার অ্যান্ড হিজ ওয়াইফ। মামুকে চাই কি, এটা তো সাংঘাতিক কথা। গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে, মানে হাত দিতে গেছে, রেড টেলিফোন বেজে উঠছে। কে? শেখ মুজিব। ফোন মাহবুব। তো উঠেছে, কে বলছে? আমি মাহবুব বলছি। ওই যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান। বলে জি স্যার বলেন। বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস, খালিদ মোশাররফ এদেরকে ডাকানো হয়েছে। এরাও আসছেন। কর্নেল নুরুজ্জামান, রকিবানী চিফ আসছেন সবাই। জিয়া রহমান অফিসে ডেপুটি চিফ। আচ্ছা, মাহবুব তখন বলি চলো। তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না। কারণ এরা যখন এসে উপস্থিত হচ্ছে, তার মানে সিঙ্গল বি আত্মা কন্ট্রোল। আর সারা দেশে কি হচ্ছে এগুলো কিন্তু জানি না, মানে সারা ঢাকা শহরে। তখন গেটের সামনে থামলো, ওটা থেকে মাহবুব নামলো, স্বপন আর লিটু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিচ্ছে। আমরা যে মাইক্রো বাসে আসছি ওটা কিন্তু ওরা জানে। মাহবুব চলে গেল ভিতরে। ইন্ডিমিনটা আমি চিন্তা করছি যে আমি কি করবো, কি করা উচিত। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে দিচ্ছে। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দিবে। কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে, এটাও তো একটা সমস্যা। এটা বোধ হয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব গেটের বাইরে এসে আমাদেরকে খালামা টালামা চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু ওদের দেখে তো ওরা ঘাবড়ে গেছে। তারপরে নিম্মির অবস্থা, তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতর নজর পড়ে দেখলাম সিটিং রুমে প্রথম আমাকে ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন। আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখে সব মুজিব বসে আছে, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ স্টাফ, সিজিএস এন্ড অল। তখন এর মধ্যে গাজী গণস্টার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো। আর ওই গার্মেন্ট 17 দিন যে গার্মেন্ট গেছিল মাইক্রোবাসে, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসছে, জিয়া রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। আচ্ছা, তো মুরলী বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই মিম্মিকে জড়াই ধরলেন মুজিবুর রহমান। মা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করবো। এই হারাম দাদা গাজী, তুই করছিস কে? এটা কি করলি তুই? যা ওর পা ধরে মাপচা। আমার বউয়ের পা ধরে মাপচা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব আর বাকিরা তো সব চুপ করে বসে, আমি চুপ করে দাঁড়িয়ে। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ জ্বরে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, কি আমার ভরসা রাখ। তখন
আমার বউ বলছিল, মিমি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাটা স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচারের মামলার করব, আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার বেগম মুজিব উপরে নিয়ে যা, তখন একটু উপরে নিয়ে বোধ নাচা টাচা কি জানে। এরপর আমরা বলি যে একটা কর, শফিলা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে দাও। তো শফিলা পিক আপ দি ফোন, ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? কাজী হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার, হিজ ওয়াইফ অ্যান্ড এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করবো আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাপাকাপি শুরু, গাজীগুলো মস্ত বুক শুকাইছে। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার স্যার, প্রাইম মিনিস্টার ডিজায়ার অর নট ডিজায়ার, ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিল, আমি সেটা মানবো না, বিকজ আই হ্যাভ গট মাই ম্যান্ডেট হুইচ আই হ্যাভ ফর মাই চিফ অফ স্টাফ। এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ব্যাপার। তখন সকালবেলা তবু দেখো মোমেন্ট, তুমি যদি একটুখানি তখন স্টাফ প্লিজ ডোন্ট, I have got my moral ethics. I am promise bound. Touching the Quran when I got commission, আমি এটা আপনার এই কোন রকম আপত্তি আমি শুনবো না। দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজি সবই শুনলেন, যে স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলছি আর একবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান সবিরা বললো, সবিরা আবার ফোন করবো, আমরা আমি দাঁড়ায় আসছি নিমের হাতে উপরে চলে। ফোন করার পরে সবিরা বলে যে লোক মোমেন্ট আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স এগেইন প্লিজ। তখন মুজিবুর রহমানকে দিয়ে আমার দেয়, উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেন্টকে যে আমি মুজিব বলছি। He said, sir, I have no time. I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুকে গেল। এখানে যারা বসা জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে সফিল্লাহ কি করা যাবে। উইদিন 5 minutes Captain Shahid arrived. He was from cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে, আর আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, সরি, ও আমরা দোস্ত মানে বন্ধু। তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসার পরে মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার আই হ্যাভ বিন অর্ডার টু কাম and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross Microba. Now, যেহেতু আমরা ডিপ্লয়েড আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people have to surrender to him and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব
ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে শুনে আমাদের কমান্ডারকে জানান। না ঠিক আছে, তুমি যাও বাবা। তো শহীদ চলে গেল। এরপর শেখ মুজিব আমাকে বললো তুই মাফ করে দে। আমি স্যার আমি তো বললাম স্যার শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি মানে অফিসিয়াল কোনো এগুলি মানতো না, আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো। না, উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও আমি জানি না, কিন্তু আমাকে উনি তুই করে বলতেন। আমি তোর বাড়ি থেকে যে কোনো সময় গিয়ে ডাকতে যাইতাম, খাবার খাইতাম, বসে কই মাছ পছন্দ করতেন। ওই ওনার চৌবাচ্চা সবসময় বড় বড় কই মাছ থাকতো, আলাদা খাইতাম, চলন বিলে কই মাছ, কোনো অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায় ডাকতেন আমাকে, আর্মি খবর না। তো এখন উনি বললেন ঠিক আছে দাঁড়েন, যা আমি বিচার করবো। আমি স্যার ধরেন। তো এই আমার গাড়ি বাইক করে ওরা বাসায় পৌঁছে দিয়ে ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরে স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়ছে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাবো, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে না শোনো এক কাজ, আই গাড়িগুলো আহমদাদা তুই যাবি এদের সাথে বিহার, বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করেন, সম্পাদন করার জন্য। নিমি বলল খবরদার তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস তো তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন চুপ, তোমরা চলে যাই। আমরা চলে আসি। আসার পরে কন্যা সম্প্রদানের যে বাকি কতগুলি থাকে না রকম রকম, ওই সমস্ত সম্পাদন করা হইল। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লা ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শফিউল্লাহ। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে ডালিম ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার তোমার একটা তোমার নিমের ঘটনাকে নিয়ে। এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে, এটা আমার বইটা আছে যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে। আজব ব্যাপার, দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি আর কুমিল্লা যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লা যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লা থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে, আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাড়িয়েছে PO9, প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ 9 একটা ছিল। তখন কোনো কারণ দর্শন বেঁচে রেখে আপনি প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service, এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো PO1 ওইটাকে বলা হয়তো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, PO9। তো ওই PO9 এর আমাদের আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লা। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি, স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাস করছিলাম। ওই পার্টি চলছিল। তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে PO9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল কাছে। তো নাজিমুলরা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার থেকে। ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায় যে আসলাম।
সুদার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to Sheikh Mujib. গিয়া শেখ মুজিবকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলো, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং, এটার অফিসিয়াল কপি উইল কাম ডিউ প্রসেস টু ডিউ প্রসেস। মুজিবুর রহমান ওয়াজ সেভেল ক্লাস। এতে কি জানবো তুই কেন, স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছুর লোভে আমরা আর্মিতে চাকরি করি না, পয়সার লোভে না কুরবস্তির লোভে, আমরা শুধু আমাদের দেশের সেবক করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং অস্তি। যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করি। যদি আপনি আমার অনেক কাছের লোক, আপনাকে তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না। ইউ বিকাম ভেরি ইমোশনাল, তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বলেন, স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাট দিস ইজ মাই ফাইনাল দিক। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়, তখন মুজিব আমাকে বললো যে দাঁড়িয়ে তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাইরে গেল, আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখছি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের, আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলে মুজিবের তরফ থেকে, তখন তার মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস and between me and শেখ মুজিব পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং হতো ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর তো আমরা চাটা খেলাম। সেসব বলে দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমি স্যার আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না, পার্টি কেন করে চালিতে হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে তোরা কি? না না, তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি এই সিদ্ধান্ত নিতে দিতে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে? আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বলে যে না না শোন, তোরা কি, তোদের জন্য আমি কি করতে পারি, তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাদের ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম চাচা আপনি আমরা শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করি, আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি কিছু করছেন, আল্লাহ আল্লাহ খায় আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের, আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই দুজনই, এটা আল্লাহ চালাই দিলে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না, আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো ব্যাপার। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি করি, তাহলে দরকার কিছু। কিন্তু যার আগে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন, আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই, এটাও বাংলিশ করে বাইরে পাঠাই হারামজাদা। এদের নিয়ে আপনার রাজনীতি করতেছেন, করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার প্রোফাইল দিয়ে দেখান, এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার প্রোফাইল কাজ এগুলি চাচা, এই যে চাচার দল আপনার ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ কত দূরে চলে গেছেন,
আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি দিন একদিন আসবে, তারা আগে হোক পরে হোক দিন একদিন আসবে, যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে। আপনার চারিপাশে একজন লোকের খুঁজে দেবে। আসি, সালাম, স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে বাজারের সাথে। কিন্তু আমি দেখতাম যে প্রত্যেক দিন রাত্রেই মায়ের সাথে হেঁটে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই টাই পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু চলছিল, তেমন বিশেষ কিছু না। ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে। অতএব আমি এই ব্যাপারে তেমন একটা বলতে পারবো, তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার, এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশাস এবং রক্তপিপাসী দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশের ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর সেই ঘর ফাল এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি।